নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের যুগলবন্দি ইউটিউব চ্যানেলে। যুগলবন্দির আজকের নিবেদন স্বনামধন্য গজেন্দ্র কুমার মিত্রর লেখা কাহিনী এক রাত্রির অতিথি। গল্পটি এবং আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিন্ন ধারার গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্দি। গল্প পাঠে আমি কৌশিক এবং ভিডিও এডিটিং ও উপস্থাপনায় আমারই বন্ধু পার্থ। শুরু হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রর লেখা কাহিনী এক রাত্রির অতিথি। বুড়ো মাঝিটাকে তাড়া লাগানো বৃথা জেনেই অনিমেষ বহুক্ষণ আগেই চুপ করেছিল। তার ফলে মাঝি আর আরোহী দুজনেই হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বসেছে। মাঝির বকাটাই রোগ, এমনকি ভাবভঙ্গি থেকে মনে হচ্ছিল এইটাই তার পেশা। ওর বউ কতদিন মরেছে, ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছে, জামাই কেন মেয়েকে নেয় না, ছোট জামাইটা জুয়াড়ি, ছেলেটা নেশা করতে পেলে আর কিচ্ছু চায় না, খুব অল্প বয়সে একবারও কলকাতা গিয়েছিল কিন্তু হট্টগোলে মাথার ঠিক থাকে না বলে পালিয়ে আসতে পথ পায়নি, আবার একবার যাবে মা কালীকে দর্শন করতে, ইত্যাদি তথ্য পরিবেশন করার ফাঁকে ফাঁকে কেবলমাত্র দম নেবার প্রয়োজনে যখন থামে তখনই শুধু দাঁড় বাইবার কথা মনে পড়ে। সুতরাং শহরে যাবার বাস যে পাবে না তা অনিমেষ আগেই বুঝেছিল, কিন্তু এমন অবস্থায় যে পড়বে তা কল্পনা করেনি। বাস তো নেই, আশেপাশে কোথাও মানব বসতির চিহ্ন চোখে পড়ে না। নৌকো এসে যেখানটায় ভেড়ে সেখানে বাঁশের মাচা মতো একটা আছে, জাহাজঘাটা হলে অনায়াসে জেঠি বলা যেত। সেই মাচাতে নেমে অসহায়ভাবে অনিমেষ একবার চারিদিকে তাকিয়ে দেখল। নিচে ময়ূরাক্ষীর কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে। তার স্রোতের গতি থাকলেও তবু একটা প্রাণস্পন্দন বোঝা যেত। এত মন্থর তার স্রোত, এত নিস্তরঙ্গ যে মনে হচ্ছে সমস্ত জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে গেছে। আর তার সেই অতল কালো বুকে কত কি রহস্যময় জীব স্পন্দনহীন চোখে তার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হাসছে। ওপারে ভগীরথপুর গ্রাম, বেশ সম্পন্ন গ্রাম তা সে জানে। বহু লোকের বাস, অনেক পাকা বাড়ি, স্কুল, ডাকঘর আছে, কিন্তু এখান থেকে তার কিছুই দেখা যায় না। ঘাট থেকে উঠে যে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে তার সাদা বালির আভাস নিবিড় বনের অন্ধকারে মিশে গেছে একটুখানি গিয়ে। দুদিকে বড় বড় গাছ, কি গাছ তা বোঝা যায় না, কিন্তু তারই অসংখ্য শাখাপল্লব সমস্ত গ্রামটিকে যেন চোখের আড়াল করে রেখেছে। একটা আলোর রেখা পর্যন্ত চোখে পড়ে না। ওপারের অবস্থা যদি এই হয় তো এপারের অবস্থা সহজেই অনুমেয়। এপারে যেদিন সে এসেছিল সেদিন দিনের বেলাও কোনো গ্রাম ওর চোখে পড়েনি। বাসটা এসে একেবারে এই ঘাটের ধারে দাঁড়ায়। যাত্রীরা সবাই ভগীরথপুরে চলে যায়। সেদিন অন্তত এমন কেউ ছিল না যে এপারে কোথাও যাবে। আসার সময়ও দুদিকে আম গাছের ঘন বন কাটিয়ে এসেছে, বেশ মনে আছে। হয়তো ছিল কোথাও ঘরবাড়ি, কিন্তু ওর চোখে পড়েনি। পারাপারের জন্য একটা খেয়া নৌকো আছে, চওড়া ভেলার মতো প্রকাণ্ড বস্তু, কিন্তু শেষ বাস চলে যাবার পর আর ওপার থেকে কেউ আসার সম্ভাবনা নেই জেনে সে ইজারাদারও বহুক্ষণ বাড়ি চলে গেছে নৌকোটা ওপারে বেঁধে রেখে। বাবু ভাড়াটা? তাড়া লাগায় মাঝি। বিহবলতা কাটে, কিন্তু যেন আরও ব্যাকুল হয়ে ওঠে অনিমেষ। ভাড়াটা কি রে? এই অন্ধকার রাত্রিতে এখানে আমি কোথায় থাকবো? তুই তো 1 ঘন্টার রাস্তা 7 ঘন্টায় এনে আমাকে এই বিপদে ফেললি। এখন নিজের ওপারে তো পৌঁছে দে, দেখি কোথাও আশ্রয় পাই কিনা। এপারে এই জঙ্গলের শেষে কি বাঘের পেটে প্রাণ দেবো নাকি? চল ওপারে নিয়ে চল। ওটাই লারলাম আজ্ঞা। সে কি? কেন রে, কি হয়েছে? তার উত্তরে মাঝি যা বলল তার অর্থ হচ্ছে এই যে ওপারে অন্য নৌকো গেলে খেয়ার ইজারাদার বড্ড বকাবকি করে, পুলিশে ধরিয়ে দেয়। সুতরাং
ওপারে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। অনিমেষ তাকে অনেক করে বোঝালো। ওপারে তাকে ধরবার জন্য ইজারাদার যদি বসে থাকতো তো অনিমেষ তাকেই ডাকত। শুধু ইজারাদারই কেন, জনমানবের চিহ্ন থাকলেও সে মাঝিকে অনুরোধ করতো না, কোনো মতে নামিয়ে দিয়ে চলে যাক, তাতে যদি কেউ তাকে ধরে তো অনিমেষ তার দায়, ইত্যাদি সব কথার উত্তরে তার একই উত্তর, ওটাই লাড়লাম আজ্ঞা। অনিমেষ তখন রাগ করে বলল, তবে তুইও থাক, আমি তোর নৌকোতেই রাত কাটাই। আগে উঠিও লাড়লাম। শুধু তাই নয়, দাঁড়ের একটা ধাক্কা দিয়ে নৌকোটা খানিক দূরে সরিয়ে নিয়ে গেল। টাকাটা ছুঁড়ে দেন না কেন, বাড়ি চলে যাই। তবে টাকাও পাবি না, যা, রাগ করে বলে অনিমেষ। কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যিই একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখো হচ্ছে, তখন সে একখানা 1 টাকার নোট দলা পাকিয়ে ছুঁড়েই দেয়। যা বেটা যা, পথে ডুবে মরিস তো ঠিক হয়, মনে মনে ভাবে অনিমেষ। ব্যাস, তারপর সব পরিষ্কার। ওপারে ঘন বনের নিবিড় তবিশ্রা, সামনে অতল শান্ত জলে তারই রহস্য যেন জমাট বেঁধে। আর এপারে তার চারপাশ ঘিরেও দৈত্যের মতো কতগুলি গাছপালা ভয়াবহ অন্ধকার বিস্তার করে সমস্ত সভ্যতার চিহ্ন, এমনকি আকাশকেও যেন আড়াল করে রেখেছে। বাস এসে দাঁড়ায় আর ঘুরে যেখানটায়, সেখানে খানিকটা ফাঁকা জায়গা আছে বটে, কিন্তু সে যেন আরও ভয়ঙ্কর। সুটকেসটা মাচার ওপর পেতে সেখানেই জেঁকে বসল অনিমেষ। বাঘ ভাল্লুক যদি সত্যিই আসে তো জলে ঝাঁপিয়ে পড়তে পারে, এখানেই খানিকটা তবু নিরাপদ। খড়খড় ঝটপট শব্দ করে কি একটা প্রাণী উড়ে বসলো মাথার উপরে। ভয়ে চমকে উঠল অনিমেষ। কাছেই কোথাও শুকনো পাতার উপর কি একটা সরীসৃপ চলে গেল কোথায়। সামান্য শব্দ, তবু বেশ স্পষ্ট। জলের মধ্যে হঠাৎ একটা মাছ ডিগবাজি খায়, এইটুকু আওয়াজ। কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ উঠল কোথাও। বিশ্রী লাগছে। নক্ষত্রের আলোতে যত দূর দৃষ্টি চলে, বহুক্ষণ ধরে হাত ঘড়িটা দেখল। মাত্র রাত 9টা। কলকাতায় সবই সন্ধে, কিন্তু এখানে মনে হচ্ছে নিশুতি রাত। এখনো দীর্ঘ সময় তাকে অপেক্ষা করতে হবে। কখন ভোর হবে, তারপর কখন ইজারাদারের ঘুম ভাঙবে, তবে সে একটু লোকালয়ের মুখ দেখতে পাবে। বাস এখানে একটা আসে সকাল 8টা নাগাদ। সন্ধ্যাতে যেটা এসেছে সেটা কাছাকাছি কোনো গ্রামে থাকে। 7টা নাগাদ এখানে এসে দাঁড়ায়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা এখনো। আচ্ছা, হাঁটলে কেমন হয়? বাসের রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কি আর গ্রাম একটা পাওয়া যায় না কাছাকাছির মধ্যে? কিন্তু সেখানে যদি তাকে আশ্রয় কেউ দিতে না চায়, ডাকাত মনে করে, তাছাড়া দুদিকে যা ঘন বন, যদি বাঘ আসে। মুর্শিদাবাদ জেলায় এসব অঞ্চলে প্রায় বাঘ বেরোয়। দরকার নেই, 10-11 ঘন্টা সময় একরকম করে কেটেই যাবে। ও মশাই, শুনছেন? বাস মিস করেছেন বুঝি? কোথাও আশ্রয় পাননি? অস্ফুট একটা শব্দ করে চমকে উঠল অনিমেষ। বরং আঁতকে উঠল বলাই ঠিক। কখন যে নিঃশব্দে কে পেছনে এসে দাঁড়িয়েছে কই একটুও তো টের পায়নি। সামান্য কুটো নাড়ার শব্দের দিকেও তো সে কান পেতেছিল। কয়েক মুহূর্তে যেন ভয় আড়ষ্ট হয়ে থাকে, ঘাড় ফেরাতেও সাহস হয় না। কথাগুলো যে বলছে সে একেবারে ওর পেছনে এসেই দাঁড়িয়েছে, অত্যন্ত দ্রুত, যেন একটা কথা শেষ হবার আগেই আরেকটা শুরু হয়েছে। এইভাবে পরপর 3টি প্রশ্ন করে আগন্তুকটিও চুপ করে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। অবশেষে প্রায় মরিয়া হয়ে অনিমেষ ফিরে তাকায়। রোগা কালো গোছের একটি মানুষ, খুব বেটে নয়, তাই বলে ঢ্যাঙাও বলা চলে না। উস্কো খুস্কো এক মাথা চুল ও ঘন দাড়ি গোঁফ। ঘন দাড়ি, কিন্তু আবক্ষ বিস্তৃত নয়, মধ্যে মধ্যে কামানো বা ছাটা হয়।
এমনি দাড়ি, খোঁচা খোঁচা, একখানা খাটো আধময়লা ধুতি পরনে, কোঁচার খুঁট গায়ে জড়ানো, মোটা ভুরুর আড়ালে কোটরগত চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি নিঃশব্দে শুধুমাত্র চাহনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস পূর্বাপর আয়ত্ত করার চেষ্টা করছে। বলছিলুম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না, না? তাহলে বরং চলুন না হয় আমার কুটিরেই, কোনো মতে রাতটা কাটিয়ে দেবেন। হায় রে, আঙ্গুল ফলম্বিত কুন্তলা, বনমালা সবিতা, কপালকুণ্ডলারা শুধু উপন্যাসেই দেখা দেয়। যাজ্ঞে, নবকুমারের অদৃষ্ট তার নয় তা তো বোঝাই যাচ্ছে। তাই বলে কি ওর চেয়ে ভদ্র চেহারার কেউ জুটতে নেই? এই লোকটাকে দেখেই যেন পাগল বলে মনে হয়। শেষ পর্যন্ত এর আশ্রয়ে গিয়ে কি আরও বিপদে পড়বে? কি বলেন, যাবেন নাকি? আপনি এখানে মানে? আমতা আমতা করে অনিমেষ। আমার এখানেই একটা ঘর আছে, এই যে। লোকটি আঙুল তুলে দেখায়। সত্যিই তো, ওই তো, বলতে গেলে তার সামনেই পাড়ের ওপর একখানা খড়ের ঘর। এই অঞ্চলে যেমন হয় তেমনি। আশ্চর্য, এতক্ষণ তার চোখে কি হয়েছিল? লোকটি বোধহয় তার মনের ভাব বুঝেই হেসে বললে, ঘরে আলো ছিল নাকি না, তাই অন্ধকারে টের পাননি। আমিও বাড়ি ছিলুম না, নদীর ধার দিয়ে দিয়ে একটু বেড়াতে গিয়েছিল। অন্ধকারে একা একা বেড়াতে আমার বেশ লাগে। এখানে বাঘের ভয় নেই? আছে বই কি, তবে আমার অত ভয় নেই। মরবার ভয় করি না, করে লাভই কি বলুন? মরতে তো একদিন হবেই। না, লোকটাকে ঠিক পাগল বলে তো মনে হয় না। চলুন চলুন, ঘরে বসেই কথাবার্তা হবে খন। লোকটা তাড়া লাগায়। চলুন বলে সুটকেসটা তুলে নেয় অনিমেষ। একখানা নয়, পাশাপাশি দুখানা ছোট ঘর, সামনে এক ফালি দাওয়া। ভেতর দিকেও আরও কি আছে তা নজরে পড়ল না। দাওয়া বেশ ঝকঝকে করে নিকানো পরিচ্ছন্ন। লোকটি আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে, দাঁড়ান, আলো জ্বালি বলে ওকে দাওয়াতেই দাঁড় করিয়ে রেখে দৌড় খুললে ভেতরে ঢুকল। তালা চাবির বালাই নেই, দৌড় শুধু ভেজানোই ছিল। ঠেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্ততার সঙ্গে একটা আলো জেলে লোকটা বলল, আসুন, ভেতরে আসুন। ঘরে আসবাবপত্র বেশি ছিল না। একটি তক্তাপোষের ওপর একটা মাদুর বিছানো, শয্যা বলতে এই, একটা বালিশ পর্যন্ত নেই। একপাশে একটা দড়ি টাঙানো, তাতে খানদুই কাপড়, তার মধ্যে একটা লাল মেঝেতে জলের মেটে কলসি, একটা কাঁসার ঘটি এবং পেতলের পেলসুজে একটি মাটির প্রদীপ। এছাড়া কোথাও কিচ্ছু নেই। বসুন বসুন, এই চৌকিটার ওপর বসুন। তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজের দুই হাত ঘষে কেমন একরকম বিচিত্র হাসি হেসে বলল, ভালো বিছানা আমার নেই, এই সুটকেসটা মাথায় দিয়েই শুতে হবে। আর খাবারও তো কিছু দিতে পারবো না, ঘরে আমার কিছুই নেই। আপনি মদ খান? যেন এক আকস্মিক উগ্রতা দেখা দেয় ওর প্রশ্ন করার ভঙ্গিতে। না না, রক্ষা করুন, কিচ্ছু ব্যস্ত হবেন না আমার জন্য। আশ্রয় পেয়েছি এই ঢের, এই আশ্রয়টুকুই যা। বাঘ ভাল্লুকের হাত থেকে তো অন্তত বাঁচালেন। তা আশ্রয় ভালোই, ঘরখানা মন্দ নয়, কি বলেন? বলতে বলতে হেসে ওঠে সে। সাদা ঝকঝকে দাঁত কালো দাড়ির ফাঁকে চকচক করে। অনিমেষের যেন ভালো লাগে না ওর ভাবভঙ্গি। আবারও সেই সন্দেহটা মনে জাগে, পাগলের পাল্লা এসে পড়ল না কি? আপনি এখানে কি করেন? আপাতত কিছুই না। আচ্ছা বসুন, আমি আসি। মুখ হাত ধোবেন নাকি? ধুতে পারলে ভালোই হতো, কিন্তু অনিমেষের তখন নড়তে ইচ্ছে করছে না। সে বলল, না, দরকার নেই।
লোকটি বেরিয়ে গেল। অনিমেষ স্তব্ধ হয়ে বসেই রইল। ভালো বোধ হচ্ছে না ওর, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। কি করে লোকটা এখানে? এমন একাই বা থাকে কেন? ঘরে কোনো রকম কিছু খাবার নেই তো নিজে কি খায়? চোর ডাকাত নয় তো? লোকজনকে ভুলিয়ে এনে শেষে ঈশ্বর বাঁচিয়েছেন, ব্যাগে ওর খানকতক পুরনো জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। পকেটে মাত্র টাকা 6 আছে। কিন্তু একটু পরেই সমস্ত দেহ হিম হয়ে ওর মনে পড়ে এই সব উদ্দেশ্যে যারা নিয়ে আসে ভুলিয়ে, টাকা না পেলে আরও হিংস্র হয়ে ওঠে। তাছাড়া মেরে ফেলে তো দেখবে কি আছে না আছে। ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছিল। তারা একটি লোককে খুন করার পর পেয়েছিল মাত্র একটা আতলা। কখন গৃহস্বামী আবার নিঃশব্দে ওর কাছে এসে দাঁড়িয়েছে অনিমেষ টেরও পায়নি। যদিও খোলা দরজার দিকেই চেয়ে বসেছিল সে। আশ্চর্য! লোকটি বলল, এখনই শুয়ে পড়বেন নাকি? যদি ঘুম পেয়ে থাকে তো স্বতন্ত্র কথা, নইলে একটু বসি। কতদিন লোকের সঙ্গে কথা কইতে পাইনি, বলেন তো দুটো কথা কয়ে বাঁচি। এখানে তেমন লোকজন তো নেই, আসেও না কেউ। অনিমেষ আবারও পূর্ব প্রশ্নের জের টানল, তা এমন জায়গায় আপনি থাকেনই বা কেন? সেই হাসি গৃহস্বামীর মুখে, তেমনি নিঃশব্দ হাসি। দাড়ির ফাঁকে শুভ্র দন্তের সেই বিজলি প্রকাশ। ভয় নেই, আমি চোর ডাকাত নই। ঘরে কিছু নেই মানে আমার কিছুর দরকার নেই, থাকারও দরকার হয় না আমার। কেন জানেন? তারপর যেন কতকটা অসংলগ্নভাবেই বলে ওঠে, আমি সাধক, তান্ত্রিক সন্ন্যাসী। সন্ন্যাসী? অবিশ্বাসের দৃষ্টিতে চায় অনিমেষ। অপ্রতিভ হয়ে লোকটি বলে, না, সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নই, তবে সাধক বটে। উবু হয়ে ঘরের মেঝেতেই বসল লোকটা। কিছুক্ষণ মৌনভাবে থেকে বলল, তাহলে আপনাকে বলেই ফেলি সেটা। কখনো কাউকে বলিনি, বলবার সুযোগও পাইনি বিশেষ। এই অঞ্চলেরই লোক আমি, বুঝলেন। ছেলেবেলা থেকেই নানা বইয়ে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা পড়ে ওই দিকে মনটা ঝোঁকে। মনে হতো আমিও এই সব সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব, আর আমাকে পায় কে? হায় রে, তখন কি আর জানতুম যে ভোগের উদ্দেশ্যে সাধনা করতে এলে সিদ্ধি তো দূরের কথা, সমস্তই খোয়াতে হয় একে একে। এই পর্যন্ত বলে লোকটি চুপ করল। এতক্ষণ অনিমেষও অনেকটা সহজ হয়েছে। লোকটির ভাবভঙ্গি আর কথাবার্তায় সত্য কথা বলছে বলেই মনে হয়। দুশ্চিন্তা অনেকখানি কমে গেল ওর। বাড়ি আমার এ অঞ্চলে নয়, বাড়ি সেই পাঁচথুপির কাছে। এখানে কেন এলুম বলছি, দাঁড়ান। বলেছি আপনাকে, ছেলেবেলা থেকেই এই দিকে ঝোঁক গিয়েছিল। স্কুলে পড়া হলো না, তার বদলে যত সব এই ধরনের বই পড়তে শুরু করলো। পড়তে পড়তে বিশ্বাসটা খুব পাকা হয়ে গেল। কিন্তু গুরু কই? দু একটা সন্ন্যাসী যা হাতের কাছে পেলুম, দেখলুম সব বাজে, কেউ কিচ্ছু জানে না। অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগোবো কি করে? মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল। খাবার চিন্তা ছিল না, মাথার ওপর বাবা বড় ভাই ছিল, জমি জমা তারাই দেখাশুনো করত। আমি অবশ্য বকুনিও খেয়েছি ঢের, কাজকর্ম কিছু করি না বলে।
কিন্তু এসব গায়ে মাখিনি। তবে যত দিন যেতে লাগলো মনটা ততই ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আমার 23-24 বছর বয়সের সময় বাড়ি থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ল। বেশ বুঝেছিল ঘরে বসে আর কিছু হবে না। এ তীর্থ ও তীর্থ করে অনেক দেশেই ঘুরলুম। ভালো চাকরি বা ভালো বিয়ে করারও অনেক সুযোগ পেয়েছিল। সংসার, বুঝলেন মশাই, মায়ার ফাঁদ পেতে রেখে দেয় সারা জগতে। যাই হোক, সেদিকে মন ছিল না বলে কেউ বাঁধতে পারল না, কিন্তু আসল যা উদ্দেশ্য তাও কিছু হলো না। এমনি ভাবে যখন ক্রমশ হতাশ হয়ে উঠছি, তখন একদিন বাড়ি ফেরার পথে, বলতে গেলে বাড়ির কাছে এসে, হঠাৎ একজনকে পেয়ে গেলুম। বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন শুনলুম। উলঙ্গ থাকেন শ্মশানে শুয়ে। কেউ খেতে দিলে খান, নইলে এমনি থাকেন। কাঁচা মাংস, পাতা লতা, এমনকি বিষ্ঠা খেতেও তার আপত্তি নেই বোধ হয়, এমন নিষ্প্রিয় তিনি। খোঁজ করে করে গেলুম। প্রথমে তো দেখাই পাওয়া যায় না। শেষে 3 দিন ধর্ণা দিয়ে পড়ে থাকতে দর্শন পেলুম। বিপুল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলের মতো ভাবভঙ্গি, কিন্তু পাগল নন। একদিন আমার চোখের সামনে দুদিক থেকে দুদল ভক্ত তাকে দর্শন করতে আসছে দেখে আমার চোখের সামনেই শিয়ালের দেহ ধরে বনের মধ্যে গিয়ে সেদুলেন। কেউ আর তাকে খুঁজেই পেল না। বুঝলুম যে এতদিন ধরে যাকে খুঁজছিলুম, এতদিন পরে তাকে পেয়েছি। অনিমেষের মনেও ততক্ষণে গল্প জমে উঠেছে। লোকটি থামতেই সে বলল, তারপর? লোক তো পেলুম, কিন্তু তাকে ধরি কি করে? কিছুতেই ধরা দেয় না। কিছু বলতে গেলে শ্মশানের পোড়া কাঠ তুলে তেড়ে আসে। একদিন তো খুব কান্নাকাটি করতে সব শুনলে মন দিয়ে, কিন্তু তারপর যা বকুনিটা দিলে, বললে, ভালো চাস তো এসব মতলব ছাড়। সাধনা করবি তুই এই 1.5-6টা কাঁপা নিয়ে? তোর কাজ নয়, বুঝলি? মরবি একেবারে। তাছাড়া ভোগ করার জন্য এসব কাজ যে করতে আসে, তার একুল ওকুল দুকুল যায়। রামকৃষ্ণ পরমহংসের গল্প পড়িসনি? মাকে বলেছিল, মা অষ্টসিদ্ধাই দে, হৃদে বলেছে চাইতে। মা বললেন, কাল সকালে এর উত্তর পাবি। পরের দিন সকালে দোর খুলতেই নজরে পড়ল একটি মেয়ে ছেলে এই দিকে ফিরে শৌচ করতে বসেছে। পরমহংস অপ্রস্তুত হয়ে ফিরে এসে ভাগ্নেকে এই মারে কি সেই মারে, বুঝলি? এমনি তুচ্ছ শুধু নয়, ছোট জিনিস ওসব। ঘরের ছেলে ঘরে ফিরে যা, বিয়ে থা কর, নিজে নিজেই ভগবানকে ডাক, নয়তো কুলগুরুর কাছে দীক্ষা নিস। অনেক কাকুতি মিনতি করলুম, বাবার আর দয়া হলো না। আমি কিন্তু মশাই হাল ছাড়লুম না। আমার তখন জেদ চেপে গেছে। ওইখানেই পড়ে রইলুম, বলতে গেলে না খেয়ে না দে, আর গোপনে ওর দিকে নজর রাখলুম। যদি আসল প্রক্রিয়ার কিছু হদিশ পাই, বুঝলেন কি না? এতদিন কি বৃথাই এই লাইনে ঘুরছি? আসল মানুষ না পাই, ওদের ভেতরের কথা কিছু কিছু জেনেছি বই কি। তারপর হলো কি মশাই, আরো 2-1 সাধক আর ভৈরবী এলো বাবার সঙ্গে দেখা করতে। গোপনেই এলো, কিন্তু আমি তো ওখানেই পড়ে থাকি, আমাকে এড়াবে কি করে? পর পর কদিন ওদের চক্র বসলো, তাও দেখলুম। মনে হলো যে আর কি, সব তো শিখে গেছি। ওখান থেকে রওনা হয়ে আর বাড়ি ফিরলুম না। নির্জন স্থান
অথচ শ্মশান লোকালয়ের কাছে এই রকম খুঁজতে খুঁজতে এসে পড়লুম। পথে নলহাটিতে একজন তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে নিলুম। ও মশাই, এলুম তো এখানে, কিন্তু সাধনা আর হয় না। প্রথম দিন থেকে বিঘ্ন। উপকরণ জোটে তো দিন পাই না, দিন পাই তো উপকরণ নেই। শেষে অনেক কৌশল করে অনেক নিচে নেবে যদি বা সব জোগাড় করলুম। মঙ্গলবার আমাবস্যার রাত পেয়ে যেমন আসন করে বসেছি, কি বিঘ্ন! ধ্যানে মন দেব কি, কিছুতেই মনে স্থির করতে পারি না। এখন একটা বাস রাস্তা হয়ে শ্মশানটা এখান থেকে সরে গেছে। আগে এখানেই শ্মশান ছিল। এখন যেখানে ঘর দেখছেন, এই যেখানে আমরা বসে আছি, এখানেই সেদিন আসন করে বসেছিলুম। নিজের অজ্ঞাতেই অনিমেষ যেন একটু সরে বসে। তারপর বলে, আচ্ছা, বিঘ্ন কী রকমের? ভয় পেলেন? শুনেছি তো এরকম সাধনায় বসলে প্রথম প্রথম নানা রকম ভয় দেখায়, কিন্তু সেটা শুধুই পরীক্ষা করার জন্য। আপনিও তো সেরকম শুনেছিলেন নিশ্চয়ই। তবে ভয় পেলেন কেন? হাসলো লোকটা আবারও। কাউকে ছেলে মানুষই করতে দেখলে বিজ্ঞ মানুষেরা যেমন হাসে, কতকটা তেমনই হাসি। বললে, জানে তো মশাই সবাই, কিন্তু শোনা এক জিনিস আর অভিজ্ঞতাটা আর এক। তেমন অভিজ্ঞতা হলে বুঝতেন। শুনবেন কেমন? মরার বুকের ওপর বসেছি আসন করে, মরার খুলিতে করে মদ খাচ্ছি, মনে ভয় ডর কিচ্ছুই নেই, এই বিশ্বাস হয়ে গিয়েছিল। কিন্তু সেই লোকেরই বুকের মধ্যে হিম হয়ে গেল সেসব শুনে। না না, তেমন ভয়ানক কিছু নয়। প্রথম শুরু হলো শুধু ফিস ফিস কথার শব্দ, খিলখিল হাসি, চাপা হাসি। ক্রমে সেইটাই বাড়তে লাগলো। মনে হলো 10 জন, 20 জন, 100 জন, হাজার হাজার। আপনার চারপাশে যদি লক্ষ লোকের ফিস ফিস কথার শব্দ হতে থাকে তো কেমন হয়? আর তার সঙ্গে চাপা এক ধরনের হাসি। তবু আমি স্থির হয়ে আসনে বসে রইলুম, নড়লুম না। যদিও কাজে আর মন দিতে পারছিলুম না একটুও। তারপর মশাই স্পষ্ট দেখতে লাগলুম, শ্মশানের মাটি ফুঁড়ে ফুঁড়ে যেন মরাগুলো উঠছে। কতকাল থেকে মরেছে সব, কত হাজার হাজার বছর ধরে। এক একজনের বিভৎস চেহারা, রোগে যন্ত্রণায় বিকৃত মুখ। কেউ বা খুন হয়েছিল, কেউ বা ঠ্যাঙাড়ের হাতে প্রাণ দিয়েছে, কেউ বা গলায় দড়ির মরা। ঠিক সেই অবস্থায় উঠছে, তেমনি স্কন্দ কাটা কিংবা হাড়গোড় ভাঙা অবস্থায়। সকলের মুখে রাগ, চোখের দৃষ্টিতে আগুন। তারা সবাই আমার দিকে আঙুল তুলে শাসাতে লাগলো। পাপিষ্ঠ, তুই এখানে কেন? শ্মশান অপবিত্র করতে এসেছিস? চলে যা, দূর হয়ে যা। জানিস না এখানে আমরা পাহারা দিচ্ছি? মনে পাপ নিয়ে তুই এসেছিস শ্মশান জাগতে? চলে যা। তার মধ্যে আবার একজন শুধু কঙ্কাল, বোধহয় তাকে পুঁতে রেখেছিল কোথাও মেরে, তারপর তাকে তুলে পোড়াতে হয়েছে। সেটাই সবচেয়ে কাছাকাছি এলো। মুখে সেই এক শব্দ, ভয় পেলুম খুব। তবু এও জানি, একবার ভয় পেলেই গেল চিরকালের মতো। প্রাণপণে চেঁচে উঠলুম, যাব না, যাব না, উঠব না আমি। ব্যাস, আর যায় কথা। সেই কঙ্কালটা আরো এগিয়ে এসে তার সেই হাড়ের আঙ্গুল কঠা দিয়ে আমার গলাটা চেপে ধরল। ওহ, সে কি চাপ!
যেন মোটা লোহার সাঁড়াশি। কত চেষ্টা করলো মুক্ত হবার, কিন্তু সে বজ্র কঠিন মুষ্টি খোলে কার সাধ্য। দম বন্ধ হয়ে গেল, বুকে সে এক অসহ্য যন্ত্রণা। মনে হলো যেন দেহের প্রতিটি শিরা ফেটে যাচ্ছে। আকুলি বিকুলি করতে লাগলাম এক ফোঁটা হাওয়ার জন্য। সে হাওয়া চারিদিকেই রয়েছে, তবু এক বিন্দু বুকের মধ্যে নিতে পারছিলুম না, বরং আরো চেপে বসতে লাগলো সেই সাঁড়াশির মতো আঙুলগুলো। তারপর রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করে অনিমেষ। তারপর তারপর আর কি? মুক্তি। সেই থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখানেই। কাজ নেই, কামাইও নেই। জায়গাটার মায়া ছাড়তে পারিনি। সবচেয়ে কষ্ট হয় কথা কইবার লোক নেই বলেই। কিন্তু কথা কইতে গিয়েও একটা অজ্ঞাত আতঙ্কে অনিমেষের যেন গলা কেঁপে যায়। আপনি মুক্তি পেলেন কি করে? তা আমিও জানি না। এক সময় দেখলুম যে আমি দাঁড়িয়ে রয়েছি আমারই ভূতপূর্ব আশ্রয়, অর্থাৎ কিনা আমার দেহটার পাশে। যারা এসেছিল তাদেরও তো কাজ শেষ, তারাও সব যে যার মিলিয়ে গেছে। এক কথায় সব কিছুর শান্তি। তবু বুঝতে কয়েক মিনিট দেরি লাগে অনিমেষের। কথা কইতে গিয়েও গলার স্বর বিকৃত হয়ে যায়। তার মানে কি? আপনি কি বলতে চান? যে আপনি তখন মারা গেছেন? আপনি কি মরা? প্রশ্নের শেষ অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত হয়। কিন্তু প্রশ্ন সে কাকে করছে? কেউ তো নেই, শুধু সে একা বসে আছে ঘরে। বাকি জিনিসগুলো ঠিক আছে, পিদিমটাও তেমনি চলছে, শুধু উবু হয়ে বসে যে লোকটা কথা বলছিল সে আর নেই। কোথা দিয়ে গেল লোকটা? কখন উঠে গেল তার চোখের সামনে দিয়ে? বারবার এই ব্যাকুল প্রশ্ন ওর মনে উঠতে লাগলো, কিন্তু উত্তর দেবে কে? খানিক পরে আসল প্রশ্নটা আবার প্রবল হয়ে উঠল। তাহলে কি লোকটা যা বলে গেল তাই সত্যি? ও লোকটা মানুষ নয়, অশরীরী, বিধেয়ী আত্মা? খাবার কিছু লাগে না ওর? বলেছিল বটে, মরবার ভয় নেই। গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমেষের। কিন্তু সে শিক্ষিত ছেলে, বিজ্ঞান পড়া ছেলে, এসব মিথ্যে কল্পনা আত্মসম্মোহন বলেই জানে। সে বিশ্বাস করবে না এ কথা যে বিংশ শতাব্দীর মধ্যভাগে বসে সে ভূত দেখেছে। আচ্ছা, পেছনে ছায়া পড়ছিল কি ওর? মনে করার চেষ্টা করে অনিমেষ। সত্যি কি না লোকটা তার সঙ্গে তামাশা করছে? আগে যা ভেবেছিল ঠিক তাই, ডাকাত বা ঠ্যাঙাড়ে জাতীয়। ভয় দেখিয়ে গেল, এরপর কাজ হাসিল করা সহজ হবে এই ভেবে মনকে প্রবোধ দেয় সে। এইটাই হওয়া সম্ভব। ভূত হলে আলোয় থাকবে কি করে? বদমাইশ। আরো বেশি ভয় দেখানোর জন্য ম্যাজিকওয়ালাদের মতো চোখের নিমেষে সরে গেছে। দৌড়টা বন্ধ করে দেবে নাকি? দেওয়াই উচিত। পালাবে? কোথায় যাবে এই অন্ধকারে? আরও তো ওদের কবলে গিয়ে পড়তে হবে। সে দেখতে পাবে না ওদের, ওরা দেখবে। তার চেয়ে দৌড় বন্ধ করে বসে থাকা মন্দ নয়। যা হবার হবে। আলো তো থাকবে এখানে, লোকগুলোকে চোখে তো দেখা যাবে। অনিমেষ অতি কষ্টে উঠে দাঁড়ালো। হাতে পায়ে যেন জোর নেই।
কোনো মতে উঠে গিয়ে সন্তর্পণে দৌড়টা বন্ধ করে দিলে। ভাগ্যিস ভেতরে খিল আছে, বেশ মজবুত খিল। দেখে শুনে ভালো করে বন্ধ করল। যাক, নিশ্চিন্ত। কিন্তু এ কি, হঠাৎ আলো নিভে গেল যে! মুহূর্তের মধ্যে কোনো রকম নোটিশ না দিয়েই ঘরটা তার চারপাশ নিশ্ছিদ্র অন্ধকারে ভরে গেল। তেল ছিল না, কিন্তু তাহলে তো একটু একটু করে ম্লান হয়ে আসবে। তবে ভয় ওর গাটা হিম হয়ে গেল। তবে কি ঘরের মধ্যে কেউ ছিল? এখন ফু দিয়ে নিভিয়ে দিলে? সেই লোকটা কি? হয়তো তক্তপোষের নিচে ঢুকে গিয়েছিল, তখন সেইখানেই লুকিয়েছিল, তাই সে ওর চলে যাওয়াটা লক্ষ্য করেনি। নিশ্চয়ই তাই। কি সর্বনাশ! এ যে হিতে বিপরীত হলো। ওদের হাত থেকে বাঁচতে গিয়ে একেবারে ওদের মুঠোর মধ্যে এসে পড়ল। পকেটে তো দেশলাই পর্যন্ত নেই। যত দূর মনে পড়ে ব্যাগেও নেই। ব্যাগটাই বা কোথায়? চৌকিটা যে ঠিক কোন দিকে তাও তো মনে পড়ছে না। উহ, কি বদমাইশ লোকটা! ক্রুদ্ধস্বরে, হয়তোবা একটু ভীত কণ্ঠেই অনিমেষ বলে উঠল, কে কে ওখানে? আলো জ্বালো বলছি শিগগির, নইলে ভালো হবে না। দেখিয়ে দেব মজা। কি জানলে না? নিস্তব্ধ চারিদিকে। কোথাও একটা জনপ্রাণী আছে বলে তো মনে পড়ে না। রহস্যময় সুগভীর স্তব্ধতা। ঘরে কি জানলা ছিল? তাও তো মনে পড়ছে না ছাই। জানলা খুলে দিলে তবু একটু নক্ষত্রের আলো আসে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকেও জানলা কোন দিকে মনে পড়ল না। আচ্ছা, একটু এগিয়ে গেলেই তো দেওয়াল, হাতড়ে দেখতে দোষ কি? পরক্ষণেই মনে পড়ে গেল, আরে আচ্ছা বোকা তো সে, দৌড়টা তো রয়েছে, খুলে বেরিয়ে পড়লেই তো হয়। ঘরের অন্ধকারের চেয়ে বরং বাইরের অন্ধকার ভালো, তারার আলো আছে। ব্যাগটা থাকবে, প্রাণ তো বাঁচুক। যেদিকে দৌড় দিয়েছে এইমাত্র, সেই দিকেই হাত বাড়ালো। কই সে দরজা? অথচ তো সবে দরজা বন্ধ করে এপাশ ফিরেছে, আর আলো নিভেছে। তবে কি ও দিক ভুল করছে? এদিকে দরজা ছিল না। আন্দাজে আন্দাজে এগিয়ে যায় সে। এইটুকু তো ঘর, দেওয়াল পেলে দেওয়াল হাতড়ে হাতড়ে ঘুরলেই দরজা পাবে। শুধু ভয় হচ্ছে ও লোকটা না এই সুযোগে পেছন থেকে মেরে বসে। কিন্তু উপায় বা কি? এদের কবলে যখন এসে পড়েইছে। মরিয়া হয়ে এগোয় অনিমেষ। এক পা করে যতটা সম্ভব নিঃশব্দে এগোয়। 1, 2, এ কি, এই যে 20 পা হয়ে গেল। ঘরটা যতদূর আন্দাজ হয় 10-12 ফুটের বেশি তো হবে না লম্বায়। নেহাতি ছোট্ট ঘর, অথচ 20 পা মানে অন্তত 15 ফুট। আরো 2 পা, আরো 10, আরো 20। এ কি, সে মাঠে চলেছে নাকি? এ কি রকম হলো? 40 পা চলার মতো ঘর তো নয়, কোনাকুনি হাঁটছে। তাতেই বা এত দূর হবে কেমন করে? তবু আরো কয়েক পা যায় সে। হয়তো চলতে চলতে কখন গতি বেঁকে গিয়েছে। সোজা হয়ে হাঁটে খানিকটা। না, তবু দেওয়াল নেই। রহস্যময় অন্ধকার, অনন্ত শূন্যতা। বাইরের মুক্ত শূন্যতা নয়, 4 দেওয়াল চাপা, তবু তা অনন্ত। এইবার কপালে ঘাম দেখা দেয় অনিমেষের। এতক্ষণ ডাকাতের ভয় যা হয়নি, এবার তাই হলো। পা দুটো কাঁপতে লাগলো থরথর করে, একেবারে যেন ভেঙে এলো। অসহায়ভাবে সেখানেই বসে পড়ল। এ তার কি হলো? কি চক্রান্তে জড়িয়ে পড়ল সে? তবে কি সে লোকটা অশরীরী? সত্যি সত্যি সে কি তাহলে কোনো প্রেতজনির মায়াতে এসে পড়েছে?
বিহ্বল হয়ে ভাবে অনিমেষ কি করবে, কিন্তু কোনো পথ দেখতে পায় না। ওই যে কারা আসছে না? হ্যাঁ, ওই তো কত লোকের পায়ের আওয়াজ, অন্তত 8-10 জনের কম নয়, কিংবা আরো বেশি। এই বাড়ির কাছেই আসছে। ওই তো দাওয়ায় উঠল। ও মশাই, শুনছেন? ও মশাই! গলা দিয়ে স্বর বেরোলো না, টাকরা শুকিয়ে গিয়েছে, গলা কাঠ। কিন্তু ওরাই যদি ডাকাতের দল হয়, তা হোক, তবু তো তারা মানুষ। ভরসা হলো একটু অনিমেষের, তাহলে অন্তত এটা প্রেতের মায়া নয়। বাঁচা গেল। হ্যাঁ, ডাকাতি, নইলে অমন ফিসফিস করে কথা কইবে কেন? বহু লোক যেন পরস্পরের সঙ্গে ফিসফিস করে কথা কইছে। আরো লোক বাড়ছে, আরো বহু পায়ের শব্দ, অসংখ্য অগণিত ফিসফিস করে কথা। কি ওরা কি ঘরে ঢুকছে নাকি? কেমন করে ঢুকলো? ওর যে চারিদিকে শব্দগুলো এগিয়ে আসছে, ওরই চারপাশে, খুব কাছে, খিলখিল করে চাপা হাসির শব্দ। অনেকে হাসছে, তবু শব্দটা খুব জোরে নয়। মাথা থেকে পা পর্যন্ত বরফ নেমে যায় যেন দেহের মধ্যে। হাত পায়ে আর কোনো সাড় থাকে না। আতঙ্ক যে এমন জিনিস তা আগে অনিমেষ কল্পনাও করেনি। মস্তিষ্ক শুদ্ধ যেন নিষ্ক্রিয় হয়ে আসছে। চিৎকার করবে, সাধ্যি নেই। পালাবে, পথ কই? কিন্তু কিছু তো একটা করা উচিত। লোকগুলো যেন ওকে ঘিরে ধরছে, তাদের নিঃশ্বাস, দূষিত তীব্র উষ্ণ নিঃশ্বাস ওর সর্বাঙ্গে। মনে পড়ে গেল লোকটার বর্ণনা। সেও তো এমনি ফিস ফিস শব্দ শুনেছিল, এমনি হাসি। তারপর সেই মৃতের পুনরুত্থান, সেই কঙ্কালের অভিযান। তারও অদৃষ্টে কি তাই হবে? সে তো কোনো দোষ করেনি, সে তো সাধনা করতে আসেনি সবের বুকের ওপর চড়ে। আকস্মাৎ কে একজন হা হা করে হেসে উঠল তারই আশেপাশে কোথাও। তীক্ষ্ণ চড়া গলায় সে হাসি মনে হলো যেন তার চারপাশের অন্ধকারকে বিদীর্ণ করে ছড়িয়ে পড়তে চাইছে। আবার চারিদিকের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে তারই চারিদিকে। বহুক্ষণ ধরে যেন সেই এক হাসির শব্দ ধ্বনিত আর প্রতিধ্বনিত হতে লাগলো তাকে ঘিরে। বিশ্রী, তীক্ষ্ণ একটা উপহাসের হাসি। সে হাসির জাল যেন তাকে চারিদিক থেকে বেড়ে ধরেছে, আর নিস্তার নেই। প্রাণপণ চেষ্টায় মরিয়া হয়ে চিৎকার করে উঠল একবার অনিমেষ, হে ভগবান, এ কি করলে? সত্যি তো, ভগবানের কথা তো তার মনে ছিল না, তাকে তো সে ডাকেনি। হে ভগবান, হে হরি, বাঁচাও, হে রামচন্দ্র। আর কিছু মনে এলো না তার। গায়ত্রী মনে আছে কি? হ্যাঁ আছে। পৈতেটা কোথায়? সুগভীর ক্লান্তি আর অসহ্য তন্দ্রায় সমস্ত চৈতন্য শিথিল হয়ে আসে তার। ঘুম যখন ভাঙল অনিমেষের, তখনও সকাল হয়নি, কিন্তু ফর্সা হয়েছে একটু। খানিকটা সময় লাগলো তার সবটা মনে করতে। তারপর ধড়মড়িয়ে উঠে বসে ভালো করে চেয়ে দেখল যে সে বাস দাঁড়াবাড়ি ফাঁকা জায়গাটায় পড়ে ঘুমিয়েছে কখন। সুটকেসটা খানিকটা দূরে একটা গাছতলায় পড়ে আছে। আরে, সে ঘরটা কোথায় গেল? যত দূর দৃষ্টি যায় কোথাও কোনো ঘরের চিহ্ন মাত্র তো নেই। সে কি বাস থেকে নেমে সেখানেই ঘুমিয়ে পড়েছিল? তাই হবে হয়তো সবটাই ওর স্বপ্ন। সে উঠে নদীতে গেল হাত মুখ ধুতে। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বনামধন্য গজেন্দ্র কুমার মিত্রর লেখা কাহিনী এক রাত্রির অতিথি, অনলি অন যুগলবন্দি ইউটিউব চ্যানেল। গল্পটি এবং আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকলে
অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আরও নতুন নতুন ভিন্ন ধারার গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্দি। আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের সকলকে নিয়মিত অনুসারে ভিন্ন ধারার কাহিনী শোনাতে। দেখা হচ্ছে খুব শীঘ্রই শব্দের সুরে গল্পের জগতে। ভালো থাকবেন সবাই।